অ্যাডভোকেট ফজলুর রহমান হচ্ছে টকেটিভ লোক। স্বাধীন দেশে রয়্যাল এজেন্ট থাকা শাস্তিযোগ্য অপরাধ, তাদের ফাঁসি দেওয়া উচিত। ফজলুর রহমান থেকে আরম্ভ করে বিএনপির অন্তত ডজন কানেক নেতা আছে যারা রয়্যাল এজেন্ট। এই রয়্যাল এজেন্টদেরকে খুঁজে খুঁজে আপনার শাস্তি নিশ্চিত করতে হবে। আর বাংলাদেশের যে গণরাজনীতির ধারা আছে, মানুষকে যদি খেপিয়ে দেওয়া যায় যে এই হচ্ছে রয়্যাল এজেন্ট, তাহলে জনগণই আপনার গণপিটুনি দিয়ে তাদেরকে মেরে ফেলবে। আপনি ইন্ডিয়া নির্ভর রাজনীতি বাংলাদেশে গণ অভ্যুত্থান এটা শেষ করে দিয়েছে। ইন্ডিয়া নির্ভর বাংলাদেশে যদি ইন্ডিয়া নির্ভর রাজনীতি বাংলাদেশে করতে চান, তাহলে এই হেজমনি আপনার 24-এর গণ অভ্যুত্থান আপনার ধ্বংস করে দিয়েছে। তো ফজলুর রহমান সম্বন্ধে একটা কথা হচ্ছে, 70-এর নির্বাচনের সময় আপনি ইন্ডিয়ার এজেন্ট ছিলেন, রয়্যাল এজেন্ট ছিলেন, খুব ভালো কথা। ওই রয়্যাল এজেন্ট না হলে আপনার বাংলাদেশ স্বাধীন হতো না। সিরাজুল আলম খানও আপনার রয়্যাল এজেন্ট ছিল। এখন হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে আপনি যদি রয়্যাল এজেন্ট থাকেন, বিএনপির কোনো নেতা যদি স্বাধীন বাংলাদেশে আপনার রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করেন, তাহলে এটা মানুষ প্রতিহত করবে। কথা স্পষ্ট, স্বাধীন বাংলাদেশে রয়্যাল এজেন্ট যদি বাংলাদেশের বিপক্ষে কাজ করে, জনগণ প্রতিহত করবে। 1971 সালে স্বাধীনতার যুদ্ধে ইন্ডিয়ার স্বার্থে বাংলাদেশকে সহযোগিতা করেছিল। এই ন্যারেটিভ যারা মানেন না, তাদেরকে মতাদর্শিকভাবে আমরা মোকাবেলা করতে রাজি আছি। তো কথা আরও স্পষ্ট, বাংলাদেশে থেকে ইন্ডিয়ার রাজনীতি করতে আমরা বাংলাদেশে দেব না। ফজলুর রহমান যদি বাংলাদেশে থেকে ইন্ডিয়ার হেজমনি রাজনীতি করতে চায়, তাহলে আমরা তাকে প্রতিহত করব। নির্দলীয় গণরাজনৈতিক ধারার একমাত্র বাংলাদেশই হচ্ছে তাদের রাজনৈতিক কেন্দ্র, অর্থনৈতিক কেন্দ্র, মতাদর্শিক কেন্দ্র। বৈদেশিক বন্ধু পররাষ্ট্রনৈতিক সম্পর্ক, সেটা হচ্ছে আমাদের নিজস্ব স্বার্থ বজায় রেখে আমরা আমাদের বৈদেশিক সহযোগিতা, বৈদেশিক পররাষ্ট্রিক সম্পর্ক, সে সম্পর্ক স্থাপন করব। গণরাজনৈতিক নির্দলীয় ধারার এই হচ্ছে পররাষ্ট্রনৈতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনৈতিক নীতি। আমেরিকা বাংলাদেশের কেন্দ্র হবে না, ইন্ডিয়া বাংলাদেশের কেন্দ্র হবে না, মস্কো বাংলাদেশের কেন্দ্র হবে না, চীন বাংলাদেশের কেন্দ্র হবে না। বাংলাদেশকে বাংলাদেশের মতো গড়ে উঠতে আপনার বিশ্বের সাথে যদি আমাদের মতাদর্শিক সম্পর্ক নতুন করে পুনর্নির্মাণ করতে হয়, সেই নির্মাণই আমাদেরকে করতে হবে। তো মুখরা অ্যাডভোকেট ফজলুর সম্বন্ধে একটা আপনার প্রশংসা করি। এই লোকটা কিন্তু আর্থিকভাবে সৎ। এখন সৎ যে বুঝবো কীভাবে? সে তো রাষ্ট্রীয় কোনো ক্ষমতা পায়নি নিজেকে প্রমাণ করার জন্য যে সৎ। আপনার চুরি করার কোনো ক্ষমতা নাই, আপনি সৎ তো থাকবেনই। এখন চুরি করার ক্ষমতা থেকেও যারা চুরি করে নাই, তারা হচ্ছে সৎ। অ্যাডভোকেট ফজলু আপনার সহজ সরল জীবনযাপন করে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অ্যাডভোকেট ফজলু যদি ওবায়দুল কাদেরদের সাথে আপনার 15 বছর ক্ষমতায় থাকতো, তাহলে ওবায়দুল কাদের আর আপনার কি কাওয়া কাদের হলো, তার চেয়ে বেশি কাওয়া কাদের আপনার এই অ্যাডভোকেট ফজলু হয়ে যেত। আপনার প্রচুর করাপশন করার আপনার অপরচুনিটি আছে, তখন আপনি করাপশনটা করেন নাই, দেশপ্রেমকে দোহাই দিয়ে সাধারণ মানুষের দায়বদ্ধতাকে কাঁধে নিয়ে যে না এটা হবে না, তখন হচ্ছে সৎ। কিন্তু আপনার সুযোগ নাই, আপনি সৎ থাকবেন কীভাবে? ফজলুর রহমান একটা আইডিওলজি ধারণ করে, দুদিন পর পর আপনার মতাদর্শ পরিবর্তন করেন। এই লোকের মতো নটোরিয়াস পৃথিবীতে আর নাই। সব কিছু ঠিক আছে, কিন্তু ওনার মতাদর্শ পাল্টে গেছে। লাভ এবং লোভের আশায় যে নেতাদের মতাদর্শ পাল্টে যায়, তাদের সম্বন্ধে কোনো কথা বলাও তো আপনার রুচিতে বাধে। অ্যাডভোকেট ফজলুর রহমান ছাত্রজীবন শুরু করেছিলেন হচ্ছে আপনার ছাত্রলীগ দিয়ে। ছাত্রলীগ করতে করতে এমন একটা পর্যায়ে আসে যে সে ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি, সাধারণ সম্পাদক এবং আবার প্রেসিডেন্ট পর্যন্ত হয়। 1996 সাল পর্যন্ত উনি আওয়ামী লীগ করেন। শেখ হাসিনার কতটুকু আওয়ামী লীগ ছিল? ফজলুর রহমান যে আওয়ামী লীগ করতো, শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ করতো সে। আপনার শেখ রাসেলের মৃত্যুর কথা শুনে এমন প্যাথেটিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতো, নিজে কান্না করতো, মানুষের চোখ দিয়ে আপনার পানির বন্যা বয়ে দিত। এই লোক 12 ঘাটের জল খাওয়া। আমি ব্যক্তি ফজলুর রহমানের সমালোচনা আমি করছি না, রাজনৈতিক মতাদর্শীর ধারায় যারা, উনি যেহেতু বাংলাদেশ রাজনীতি করেছে, রাজনৈতিক মতাদর্শের ধারায়, কিন্তু আইডিওলজির এমন একটা প্রেজেন্টেশন উনি আমাদের সামনে উপস্থাপন করেছে যে নগ্ন আইডিওলজির একটা প্রেজেন্টেশন উনি আমাদের সামনে করেছে, নীতিহীন একটা প্রেজেন্টেশন আমাদের সামনে আপনার উপস্থাপন করেছে, যার কারণে ওনার এলাকায় যারা ভক্তবৃন্দ ছিল তারা ওনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গত 15 বছর ফজলুর রহমান কোনো মিডিয়াতে তাকে নাই, আওয়ামী লীগ থেকে নিষেধাজ্ঞা ছিল, সেটা ভিন্ন কথা। আচ্ছা, ব্যক্তি ফজলুর রহমান আপনার তার রাজনীতি ছন্দ পতন ঘটে হচ্ছে আপনার 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে।
তো একই আসনে আব্দুল হামিদ এবং হচ্ছে ফজলুর রহমান একই আসনে আপনার এমপি ক্যান্ডিডেট হওয়ার কারণে, তো হামিদ 1970 সাল থেকে এমপি, তো তার মানে নির্বাচনী আসন আপনার ফজলুর রহমানের জন্য উনি কেন ছেড়ে দেবেন? তো এটা নিয়ে আপনার কেন্দ্রীয়ভাবে একটা কেরিয়ার ক্যাচাল হয় এবং ওই কেরিয়ার ক্যাচালে আপনার ফজলুর রহমান ব্যর্থ হয়। আব্দুল হামিদের কাছ থেকে যে সিট 70 নির্বাচনের যে এমপি আব্দুল হামিদ, ওনাকে পরাজিত করে ওনাকে ফজলু এবং আওয়ামী ঘরানার যে ফজলুর যে ব্লক ছিল সেই ফজলুর ব্লকের একই কারণে ছিল। আব্দুল হামিদকে কোনোভাবেই এমপি করতে দেওয়া যাবে। তার পরবর্তী সময় যে আব্দুল হামিদের যে রাজনীতির আপনার আব্দুল হামিদের বলয়ের কাছে ফজলু বলয় পরাজিত হয়ে আপনার ফজলুর রাজনীতি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ফজলুর রাজনীতি ছেড়ে দিয়েছে। তারপর আপনার আব্দুল হামিদের সাথে পিডি মার্কা স্বতন্ত্র নির্বাচন করেছে। আর সেটা তো ভালো ছিল যে একটা দলের মতাদর্শ আপনার পছন্দ হয় না কিংবা দলের সাথে লাভ লোভের একটা হিসাব আছে, হিসাবটা তার পক্ষে যাচ্ছিল না, যার কারণে সে কী করেছে, আওয়ামী লীগ ত্যাগ করে আপনার স্বতন্ত্র পিডি মার্কা নির্বাচন করেছে। পিডি মার্কা নির্বাচন করে আপনার গু হারা হেরেছে। ফজলুর রহমানের এই হচ্ছে আপনার তার পতনের একেবারেই প্রথম ধারা। পিডি মার্কা নির্বাচনের পর যখন কাদের সিদ্দিকী আপনার আওয়ামী লীগ থেকে বের হয়ে গেল, তখন কাদের সিদ্দিকীর সাথে যুক্ত হয়ে এই ফজলুর রহমান আপনার করলো কি, আপনার ওই গামছা মার্কায় নির্বাচন করলো হচ্ছে আপনার পাকুইন্দে হোসেনপুর আসন থেকে, ওইখানে গুহার হারে। তারপর কয়েকদিন গণফোরাম করেছে, গণফোরামের সাধারণ সম্পাদক পর্যন্ত হয়েছিল, যে মোস্তফা মহসিন মন্টুর সাথে করে আপনার করেছিল। হ্যাঁ, তারপর দীর্ঘদিন আপনার রাজনীতিতে নিষ্ক্রিয় থেকে একটা পর্যায়ে আসে যে উনি বিএনপিতে যোগ দেয়। তো বিএনপিতে যোগ দিয়ে ভালোই কথা, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের দল, সেটা অনেক দিন পরে। এই কথাগুলো আবার ফজলুর রহমানকে তো বিএনপিতে নেওয়ার পর আপনার তারেক রহমান কি আর বিএনপি করে? তার চেয়ে বেশি বিএনপি এখন ফজলুর রহমান করে। এখন মনে রাখবেন যে কর্মী যখন দলের শীর্ষ নেতা কর্মীদের চেয়ে আপনার বড় পলিটিশিয়ান যখন হয়ে যায়, বড় আপনার রাজনীতিবিদ হয়ে যায়, তখন বুঝবেন যে সমস্যা আছে। জেলা বিএনপির সভাপতি ছিল, সেটা ঠিক ছিল, তো উনি সভাপতি হইতেই পারেন। তারপর আপনার জেলা বিএনপির সভাপতি হলো আরেকজন, কিন্তু কেন্দ্রীয়ভাবে আপনার বিভিন্ন টক শোতে তার কথাবার্তা আপনারা শুনেছেন। এখন সমালোচনা করেন, ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা যদি করেন, তাহলে আপনাকে পাল্টা ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা তো আপনাকে প্রশ্নবিদ্ধ হতে হবে, করবো, তাই না? এখন বাক স্বাধীনতার নামে যদি আপনি মানুষের মানুষ সম্বন্ধে উল্টাপাল্টা গালিগালা যেগুলি করেন, তাহলে এটাকে বাক স্বাধীনতা বলে না। বাক স্বাধীনতা হচ্ছে যে আপনি আমাকেও শ্রদ্ধা করে কথা বলবেন, আমিও আপনাকে শ্রদ্ধা করে কথা বলবো। এখন আপনি যে টোনে আমাকে কথা বলবেন, সেই টোনের কথা আমি আপনাকে ফিরিয়ে দেবো, এটাই তো বাক স্বাধীনতা। এটা হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজের ভাষায় বাক স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত আপনি মানুষকে শ্রদ্ধা এবং সম্মান করে কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত বাক স্বাধীনতা ঠিক আছে। আর যখন ব্যক্তিকে আপনি আক্রমণ করে কথা বলবেন, একটা জনগোষ্ঠীকে আক্রমণ করে কথা বলবেন, এবং এই আক্রমণটা আপনার একজন ইগোতে লাগে, তখন আর এটা বাক স্বাধীনতার পর্যায়ে থাকে না, এটা হচ্ছে ইরিটেটিং পর্যায়ে চলে আসে। এবং এইসব ইরিটেটিং ভাষা একটা পর্যায়ে আপনার ফৌজদারি কর্মকাণ্ড পর্যন্ত আপনার গড়ায়। একটা গান আছে না, যে কখনো কখনো কত কিছু বদলায়, ভালোবাসা শুরু থেকে শেষ হয়ে যায় একটা কথায়। এখন থেকে নিয়ে আপনার সমালোচনা করার সময় কি এখন এসেছে? আমি এনসিপির পক্ষে বলছি না, এনসিপির পক্ষে আসলে কথা বলা নাইও কিছু, কিন্তু সমালোচনা করার সময় আসেনি। তো অ্যাডভোকেট ফজলুর রহমান তার যে মুখের ভাষা, এত জঘন্য ভাষা আমার বলতে মানে রুচিতে বাড়ছে। ফকিন্নির পুত, বান্দির পুত, হ্যাঁ, তো এইগুলি কোনো পলিটিক্যাল ভাষা? হ্যাঁ, তো এবং এরই রিপার্কেশন হিসেবে আপনার কিশোরগঞ্জের শহরে আপনার তো রিপার্কেশন হয়েছে। শহীদ মসজিদের সামনে ওনার ছবিতে আপনার জুতার মালা পরানো হয়েছে, শহীদের সামনে ওনার ছবিতে আপনার জুতা পেটা করা হয়েছে। তো গালিগালাজ তো আপনার কোনো পলিটিক্যাল ভাষা হতে পারে না। গালিগালাজ কোনো পলিটিক্যাল ভাষা? গালিগালাজ কোনো পলিটিক্যাল ভাষা না। এখন একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে এবং পরিবর্তিত পরিস্থিতিতে আপনি যদি রাজনীতির ভাষা নতুন করে নির্মাণ করতে না পারেন, তাহলে একটা সমাজ যেমন উন্নত হবে না, একটা রাজনৈতিক ধারাকে উন্নত করা ছাড়া আপনি একটা দেশও গঠন করতে পারবেন না, সমাজ গঠন করতে পারবেন না, রাষ্ট্র গঠন করতে পারবেন না, বিশ্ব গঠন করতে পারবেন না। আচ্ছা, ধরেন আপনি আওয়ামী এবং বিএনপি স্টাইলে ক্যারিকেচার করে বাংলাদেশকে একটা বড় রাজ্যে পরিণত করে দিলেন। এই বাংলাদেশ কি বিশ্বের অংশ না? তো বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে একটা বড় অংশের মতো। এটা কি রাজনীতিবিদরা চাইতে পারে? এই ছোটো ছোটো ছেলে ফেলে দেখে আপনার টক শোর মধ্যে আজে বাজে কথা। আপনি যে কোনো রাজনীতি করতে চান, রাজনীতির ভাষা প্রথম হচ্ছে আপনার নির্মাণ করতে হবে।
রাজনীতির ভাষা যদি আপনারা নির্মাণ না করতে পারেন, তাহলে যে কোয়ালিটির নেতা সেই কোয়ালিটির মানুষ, আর যে কোয়ালিটির মানুষ সেই কোয়ালিটির নেতা। আপনি যদি রাজনীতির ভাষা ঠিকঠাক করে আপনার ঠিক না করতে পারেন, একটা জনগোষ্ঠীকে আপনি নেতৃত্ব দেবেন, এই নেতার যদি আপনার মুখের ভাষা, তার প্রনাউন্সিয়েশন, তার কথাবার্তা, তার স্বভাব, তার চরিত্র, এটা যদি অনুকরণীয় না হয়, তাহলে আপনি ওই জনগোষ্ঠীকে আপনি গঠন করতে পারবেন। ধরেন আমি কিশোরগঞ্জ হোসেনপুর আসন থেকে আমি নির্বাচিত এমপি, তাহলে আমার কিছু চরিত্র আমার জনগোষ্ঠী 3 লক্ষ জনগোষ্ঠীর মধ্যে তো আপনার কন্টামিনেট হবে। আর ফজলুর রহমান যদি আপনার একটা জনগোষ্ঠীর আপনার নেতৃত্ব দেয়, তখন তার চরিত্র নিয়ে আপনার একটা জনগোষ্ঠী ওইভাবে আপনার গঠন হবে। ফজলুর রহমানের ভাষা আপনি অনুকরণ করবেন। মনে রাখবেন যে নেতাদের ভাষা, নেতাদের কথা, নেতাদের চালচলন, নেতাদের পড়াশোনা, মানে নেতাদের পুরা চরিত্র এটা মানুষ অনুকরণ করে। এখন সমাজের যে অনুকরণীয় যে চরিত্রগুলি আছে, এই অনুকরণীয় চরিত্রগুলি যদি বাজে হয়, তাহলে এই সমাজকে আপনি কীভাবে গঠন করবেন? তো ফজলুর রহমানের কথা ভাষা অনুকরণীয় ভাষা না। ফজলুর রহমানের কথার ভাষা হচ্ছে আপনার বেয়াদবি ভাষা। ফজলুর রহমানের কথার ভাষা হচ্ছে মানুষকে আঘাত করার ভাষা। ফজলুর রহমানের কথার ভাষা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট তরুণ জনগোষ্ঠীকে আপনার আঘাত করে কথা বলে। এখন এই তরুণ জনগোষ্ঠী যাদের নেতৃত্বে আপনার গণ অভ্যুত্থান হচ্ছে, তাদের ভুল ত্রুটি থাকতে পারে না, মানুষের ভুল ত্রুটি থাকতে পারে। কথা হচ্ছে যে এই ভুল ত্রুটি হচ্ছে এবং তারা কিন্তু শুধরাচ্ছেও। শুধরানোর একটা পর্যায়ে দেখা যাবে যে আমরা এদের কাছ থেকে একটা ভালো বাংলাদেশ পাবো। তো ওই দিন কিশোরগঞ্জের যে বাচ্চা ছেলেরা আপনার এনসিপি যারা করে, নতুন পার্টির ছেলেরা আপনার এটাকে প্রতিবাদ জানিয়েছে। ফজলুর কর্মকাণ্ড তো আসলে প্রতিবাদ জানানোর ভাষাই। এখন আমি যদি ধরেন পাল্টা গালিগালাজ করে আপনার ফজলুরকে বকা দিই, তাহলে তো আর আমি রইলাম কোথায়? আমার চরিত্রকে ঠিক রইল? আপনি একজনকে বকা দিলেন, আমিও একজনকে বকা দিলাম, তাহলে হলো কাজটা? এখন আমাদের সামনের রাজনীতি হচ্ছে, রাজনীতিবিদরা যদি ভদ্র না হয় মুখে, কথায়, চরিত্রে, চালচলনে, তাহলে বাংলাদেশ নতুন করে নির্মাণ করা সম্ভব না। রাজনীতির ভাষা যদি পরিবর্তন না হয়, মানুষকে শ্রদ্ধার সাথে মানুষকে বিবেচনা যদি না করা হয়, মানুষের শ্রদ্ধার সাথে মানুষকে আপনি যদি ট্রিট না করেন, মানুষকে যদি শ্রদ্ধা না করেন, তাহলে একটা অশ্রদ্ধার জনগোষ্ঠী আপনি এইখান থেকে লালিত পালিত করে বড় করবেন, এবং এই বেয়াদব জনগোষ্ঠীকে নিয়ে আপনি বাংলাদেশের রাজনীতিকে নতুন করে নির্মাণ করতে পারবেন না। আর বাংলাদেশের রাজনীতিকে নতুন করে মতাদর্শিকভাবে নির্মাণ করার জন্যে ভালো নেতা, পড়াশোনা জানা নেতা, ভদ্র নেতা, এগুলি ছাড়া উপায় নাই। নেতাদের নাম নিয়ে যদি কথা বলা হয়, তাকে আসলে নেতাদেরকে আপনার লাইমলাইনে উঠিয়ে দেওয়া হয়। গত কয়েকদিন যাবৎ আপনার বিএনপির নেতারা যা করেছে বাংলাদেশে, এটা আসলে কোনো সুস্থ এবং সভ্য রাজনীতিবিদদের কাজ। হ্যাঁ, এর খোঁজখবর নিয়ে দেখেন আপনার প্রত্যেকটা এলাকা তারা দখলে রেখেছে। গ্রুপিং, এই গ্রুপিং, ওই গ্রুপিং। আপনার দেখেন আপনার কয়েকদিন আগে, 2 দিন আগেই তো, 1-2 দিন আগে নিখলিতে বালু মহল নিয়ে আপনার যুবদল এবং ছাত্রদল এরা আপনার মারামারি লেগেছে। এটা কি বাংলাদেশের পলিটিক্যাল কালচার? আপনার মাছ লোড, এরপরে হচ্ছে আপনার পাথর লোড তো আপনার সিলেটে ভোলাগঞ্জে হয়। ব্যবসায়ীকে বালুর মধ্যে রেখে 4 কোটি টাকা আপনার আদায়, রড চুরি, থর দিয়ে মাথা থেতলিয়ে দেওয়া, এগুলি কোনো পলিটিক্যাল কাজ?